লক্ষ্মী স্টুডিওর ধারাবাহিক আয়োজন লিও তলস্তয়ের কালজয়ী উপন্যাস আনা কারেনিনার নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ থাকছে আনা কারেনিনার ৩৯তম পর্ব। চমৎকার ডিনার খেয়ে প্রচুর পরিমাণে ফরাসি মদ কগনাক টেনে নির্দিষ্ট সময়ের কিছু পরেই অবলন্স্কি কাউন্টেস লিডিয়া আইভানভার সঙ্গে দেখা করতে গেল। কারেনিনের পরিচিত কোট ছাড়াও একটা সাদাসিধে অদ্ভুত কোট দেখতে পেয়ে অবলন্স্কি দারোয়ানকে জিজ্ঞাসা করল, কাউন্টেসের কাছে কে এসেছে? দারোয়ান গম্ভীর গলায় বলল, অ্যালেক্সি আলেকজান্দ্রেভিচ কারেনিন ও কাউন্ট বেজুভ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অবলন্স্কি ভাবল, প্রিন্সেস মিয়াকায়া ঠিকই বলেছে, খুব অদ্ভুত। কিন্তু মহিলাটিকে ভেজাতেই হবে, তার অনেক প্রভাব। সে যদি পমস্কিকে বলে দেয় তাহলেই কাজটা পাকা হয়ে যাবে। বাইরে এখনও আলো আছে, কিন্তু কাউন্টেস লিডিয়া আইভানভার ছোট বসবার ঘরটায় বাতি জ্বেলে দেওয়া হয়েছে, কারণ জানালার পর্দাগুলো সবই নামানো। গোল টেবিলটার উপর বাতি জ্বলছে, তার পাশে বসে কাউন্টেস ও কারেনিন ধীরে ধীরে কথা বলছে। ছোটখাটো চেহারার একটি লোক ঘরের অপর প্রান্তে বসে দেওয়ালের প্রতিকৃতিগুলো দেখছে। তার পাছাটা মেয়েদের মতো, পা দুটো হাঁটুর কাছে বাঁকা, পাণ্ডুর মুখখানি সুন্দর, উজ্জ্বল দুটি চোখের জন্য আরও ভালো দেখাচ্ছে। লম্বা চুল কোটের কলারের উপর ছড়িয়ে পড়েছে। অবলন্স্কি যখন বাড়ির কর্ত্রী ও কারেনিনকে সম্ভাষণ জানালো, তখন সে লোকটিও নবাগতের দিকে দৃষ্টি না ফিরিয়ে পারল না। মাসিয়ে লাদো, কাউন্টেস বলল, দুজনকে পরিচয় করিয়ে দিল। লাদো দ্রুত চারিদিকে তাকিয়ে তার কাছে এগিয়ে এলো, একটু হাসল, তারপর নিজের ভিজে হাতটা অবলন্স্কির হাতে রেখেই তৎক্ষণাৎ নিজের জায়গায় ফিরে গিয়ে প্রতিকৃতিতে মনোনিবেশ করল। কাউন্টেস ও কারেনিন অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করল। অবলন্স্কিকে কারেনিনের পাশে একটা আসন দেখিয়ে কাউন্টেস লিডিয়া আইভানভা বলল, আপনাকে দেখে খুশি হলাম, বিশেষ করে আজকের দিনে। প্রথমে ফরাসি লোকটির দিকে ও পরে কারেনিনের দিকে তাকিয়ে সে ফিস ফিস করে বলল, লাদো বলে ওর পরিচয় দিলাম, কিন্তু আসলে উনি কাউন্টে বেজুভ, আর সে কথা আপনি নিশ্চয়ই শুনেছেন, কিন্তু এই উপাধিটা ওর পছন্দ নয়। অবলন্স্কি বলল, হ্যাঁ আমি শুনেছি, লোকে বলে কাউন্টেস বেজুভকে উনি সম্পূর্ণ সারিয়ে তুলেছেন। কারেনিনের দিকে ফিরে কাউন্টেস বলল, সে তো আজও এখানে ছিল, এই বিচ্ছেদ তার পক্ষে ভয়ঙ্কর, কি ভীষণ আঘাত। উনি কি সত্যি চলে যাচ্ছেন? কারেনিন শুধালো। হ্যাঁ, প্যারিতে গতকালে তিনি বাণী পেয়েছেন। এবার অবলন্স্কির দিকে ফিরে কাউন্টেস লিডিয়া আইভানভা বলল, আহ, বাণী। অবলন্স্কিও কথাটা উচ্চারণ করল। সে বুঝতে পেরেছে এই বসবার ঘরে তাকে খুব সাবধানে থাকতে হবে, কারণ সেখানে অসাধারণ কিছু ঘটছে অথবা ঘটতে চলেছে, এমন কিছু যার হদিস সে এখনো পায়নি। এক মুহূর্ত নীরবতা, তারপর যেন আলোচনার সূত্রপাত করতেই কাউন্টেস লিডিয়া আইভানভা ঈষৎ হেসে অবলন্স্কিকে বলল, আপনার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, সে পরিচয় গভীরতর হওয়াতে আমি খুশি। আহা, বাণী। অবলন্স্কিও কথাটা উচ্চারণ করল। সে বুঝতে পেরেছে এই বসবার ঘরে তাকে খুব সাবধানে থাকতে হবে, কারণ সেখানে অসাধারণ কিছু ঘটেছে অথবা ঘটতে চলেছে, এমন কিছু যার হদিস সে এখনো পায়নি। এক মুহূর্ত নীরবতা, তারপর যেন আলোচনার সূত্রপাত করতেই কাউন্টেস লিডিয়া আইভানভা ঈষৎ হেসে অবলন্স্কিকে বলল, আপনার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, সে পরিচয় গভীরতর হওয়াতে আমি খুশি, কিন্তু বন্ধু হতে হলে তো আমাদের বন্ধুর আত্মার সম্পর্কে আমাদের অবহিত থাকতে হবে। আমার আশঙ্কা হচ্ছে অ্যালেক্সি আলেকজান্দ্রেভিচের প্রতি সে ব্যাপারে আপনি অবহেলা দেখিয়েছেন। আমি কি বলতে চাইছি তা বুঝতে পারছেন? সুন্দর দুটি বিষণ্ণ চোখ তুলে অবলন্স্কির দিকে তাকিয়ে সে প্রশ্ন করল। কিছুটা পারছি কাউন্টেস, বুঝতে পারছি যে অ্যালেক্সি আলেকজান্দ্রেভিচের অবস্থা। ব্যাপারটা ঠিক ধরতে না পেরে অবলন্স্কিও অস্পষ্টভাবে বলতে শুরু করল। কাউন্টেস লিডিয়া আইভানভা গম্ভীর হয়ে বলল, বাইরে কিছু পরিবর্তন হয়নি,
পরিবর্তন ঘটেছে অন্তরে, একটা নতুন হৃদয় সে পেয়েছে। আমার আশঙ্কা হচ্ছে তার মধ্যে যে পরিবর্তন এসেছে সেটা আপনি পুরোপুরি বুঝতে পারছেন না। পরিবর্তনের মূল লক্ষণগুলো ধরতে পারবো বলেই আমি মনে করি। আমরা দুজন অনেক দিনের বন্ধু, আর এখনো, অবলন্সকি বলল। তার মধ্যে যে পরিবর্তন ঘটেছে তাতে কারো প্রতি তার ভালোবাসা হ্রাস পায়নি, বরং সে পরিবর্তনকে, ভালোবাসাকে আরও বাড়িয়ে তুলেছে। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে আমার কথা আপনি বুঝতে পারছেন না। একটু চা খাবেন কি? একটি পরিচারক ট্রেতে করে চা নিয়ে এসেছে দেখে কাউন্টেস জিজ্ঞাসা করল। সবটা বুঝতে পারছি না কাউন্টেস। এ কথা বলাই বাহুল্য যে এই দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্যটাই তার কাছে সেরা সৌভাগ্য হয়ে দেখা দিয়েছে। কারণ যে নতুন হৃদয় সে পেয়েছে তিনিই তাকে ভরে রেখেছেন। প্রেমপূর্ণ দৃষ্টিতে অবলন্সকির দিকে তাকিয়ে কাউন্টেস বলল, বুঝেছি কাউন্টেস, কিন্তু এ ধরনের পরিবর্তন এতই একান্তভাবে ব্যক্তিগত যে অন্য কেউই, এমনকি কারো ঘনিষ্ঠতম বন্ধুও সে বিষয়ে কিছু বলতে সাহস করবে না। ঠিক উল্টো, এ বিষয়ে আলোচনা করে পরস্পরকে সাহায্য করাই তো কর্তব্য, সে তো নিঃসন্দেহে। কিন্তু মানুষের মনের গড়ন এতই আলাদা। মৃদু হেসে অবলন্সকি বলল, পবিত্র সত্যের প্রশ্নে কোনো পার্থক্য থাকতে পারে না। তা তো পারেই না। অস্বস্তির সঙ্গে কথাটা বলে অবলন্সকি চুপ করে গেল। এতক্ষণে সে বুঝতে পেরেছে যে ধর্ম নিয়ে কথা হচ্ছে। লিডিয়া আইভাননার কাছে এগিয়ে এসে ফিসফিস করে কারেনিন বলল, মনে হচ্ছে উনি ঘুমিয়ে পড়েছেন। অবলন্সকি চারিদিকে তাকালো। লাদো জানালার পাশে বসে আছে, মাথাটা ঢলে পড়েছে। চেয়ারের হাতলে ও পিঠে শরীরটা হেলান দেওয়া। সকলের দৃষ্টি তার উপর পড়েছে বুঝতে পেরে কথাটা তুলে সে শিশুসুলভ হাসি হাসল। কারেনিনের চেয়ারটা তার দিকে এগিয়ে দিয়ে লিডিয়া আইভাননা বলল, ওর দিকে নজর দেবেন না, আমি লক্ষ্য করেছি। কথার মাঝখানে পরিচারক একটি চিঠি এনে তাকে দিল। চিঠিটার উপর তাড়াতাড়ি চোখ বুলিয়ে ক্ষমা চেয়ে অতি দ্রুত একটা জবাব লিখে দিয়ে আবার সে টেবিলে ফিরে এলো। তারপর আগেকার কথার জের টেনে বলল, মস্কোর লোকদের মতো, বিশেষ করে পুরুষদের মতো ধর্মের প্রতি উদাসীন লোক আর কোথাও নেই। অবলন্সকি আপত্তি জানিয়ে বলল, না না কাউন্টেস, আমার তো বিশ্বাস মস্কোর লোকেরা তার ধর্মবিশ্বাসের জন্য বিখ্যাত। শ্রান্ত হাসি হেসে কারেনিন বলল, কিন্তু আমার তো মনে হয় দুর্ভাগ্যবশত তুমি স্বয়ং সেই উদাসীন দলেরই একজন। উদাসীন হওয়া কেমন করে সম্ভব? লিডিয়া আইভাননা বলল। খুশি করার হাসি হেসে অবলন্সকি বলল, আমি যে উদাসীন তা ঠিক নই, কিন্তু একটা প্রত্যাশার মধ্যে আছি। আমি মনে করি এসব কথা ভেবে দেখবার সময় আমার এখনো আসেনি। লিডিয়া আইভাননা ও কারেনিন দৃষ্টি বিনিময় করল। কারেনিন কঠিন গলায় বলল, সময় এসেছে কিনা তা আমরা জানতে পারি না, আমরা প্রস্তুত আছি কিনা সেটাও আমরা স্থির করতে পারি না। পবিত্র আত্মা মানুষের বিচার বিবেচনার বিষয় নয়। এমনও দেখা গেছে যারা তাকে চায় তাদের কাছে তিনি ধরা দেন না। আবার শলের মতে যারা তার আবির্ভাবের জন্য প্রস্তুত নয় তাদের কাছেই তিনি আসেন। লিডিয়া আইভাননা ফরাসি লোকটির দিকেই নজর রেখেছিল। সে বলল, না, মনে হচ্ছে এখনো হয়নি। লাদো উঠে তাদের কাছে এলো। আমি শুনতে পারি কি? সে শুধালো। লিডিয়া আইভাননা মমতা ভরে বলল, নিশ্চয় পারেন, আপনাকে বিরক্ত করতে চাইনি। এখানে আমাদের সঙ্গে বসুন। আলো দেখতে হলে চোখ বন্ধ করা চলবে না, কারেনিন বলল। আহা, অন্তরের মধ্যে সর্বক্ষণ তার উপস্থিতিতে অনুভবে কি যে আনন্দ পায় তা যদি জানতেন। বিহবল হাসির সঙ্গে কাউন্টেস লিডিয়া আইভাননা বলল। অবলন্সকি বলল, কিন্তু কোনো লোক তো এটাও বুঝতে পারে যে অতটা উঁচুতে উঠবার শক্তি তার নেই। আপনি বলতে চান তাদের পাপই এটা অসম্ভব করে তোলে, এই তো? লিডিয়া আইভাননা বলল, কিন্তু সে ধারণা ভুল। যাদের মনে বিশ্বাস আছে তাদের কোনো পাপ থাকতে পারে না। আমাদের সব পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। মাফ করবেন। আরেকটা চিঠি নিয়ে পরিচারককে আসতে দেখে সে বলল, এবারে সে মুখের কথাই জবাব দিল। পত্রবাহককে বলে দাও কাল গ্র্যান্ড ডাচেসের বাড়িতে। না, সত্যিকারের বিশ্বাস যার আছে তার কোনো পাপ নেই। একটা প্রবচন মনে পড়ায় অবলন্সকি বলল, ঠিক, কর্মহীন বিশ্বাস তো মৃত। যা বলেছেন,
সেন্ট জেমসের পত্র থেকে তো উদ্ধৃতিটা দিলেন, মাথা নেড়ে কারেনিন বলল। তারপর লিডিয়া আইভানভার দিকে ফিরে বলল, এই কথাটার ভুল ব্যাখ্যা কত ক্ষতিই না করে। এই ভুল ব্যাখ্যার মতো অন্য কিছুই মানুষকে ধর্মবিশ্বাস থেকে সরিয়ে দেয় না। আমার কোনো কাজ নেই, কাজেই বিশ্বাসও নেই, কিন্তু এ ধরনের কথা কখনো বলা হয় না। আসলে বলা হয় উল্টো কথাটি। লিডিয়া ইভানভনা ঘৃণার সঙ্গে বলল, প্রভুর জন্য কাজ করতে হবে, কাজ ও উপবাসের মধ্য দিয়ে মুক্তি অর্জন করতে হবে। এসব কথা তো সন্ন্যাসীদের আবিষ্কার, এ কথা কোথাও বলা হয়নি। সব কিছুই আরও সরল, আরও সহজ। তার কথা সমর্থন করে কারেনিন বলে উঠল, খ্রিস্ট নিজে দুঃখ সয়ে আমাদের উদ্ধার করেছেন, বিশ্বাসেই আমাদের মুক্তি। কারেনিনের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে তার উপর থেকে একটা বই তুলে নিয়ে কাউন্টেস অবলন্স্কিকে বলল, নিরাপদ ও সুখী অথবা ডানার আশ্রয়ে থেকে আপনাকে কিছুটা পড়ে শোনাতে চাই, খুব অল্প খানিকটা। কিভাবে বিশ্বাস লাভ করা যায় আর তার ফলে আত্মাকে এনে দেয় পার্থিব সুখের চাইতে অনেক বড় সুখ, তারই বিবরণ। অবলন্স্কি সভয়ে চিন্তা করল, আজ কিছু না চাইতে এলেই ভালো ছিল, এখন এই গাড্ডায় না পড়ে পালাতে পারলে বাঁচি। কাউন্টেস লাদোকে বলল, আপনি তো ইংরেজি জানেন না, আপনার শুনতে ভালো লাগবে না, তবে খুবই ছোট বিবরণ, আমি বুঝতে পারবো। হেসে কথাটি বলে সে চোখ বুঝল। কারেনিন ও লিডিয়া ইভানভনা অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করল। পড়া শুরু হলো। সেই সন্ধ্যায় যেসব বিস্ময়কর কথা সে শুনল তাতে অবলন্স্কি সম্পূর্ণ বিমূঢ় হয়ে পড়ল। সেন্ট পিটার্সবুর্গের জীবনযাত্রার বৈচিত্র্য সবসময়ই তাকে উদ্দীপ্ত করে, মস্কোর জড়তা থেকে তাকে মুক্তি দেয়। কিন্তু এই অস্বাস্থ্যকর পরিবেশে যে অভিজ্ঞতা তার হলো তা তাকে বিচলিত, বিভ্রান্ত ও বজ্রাহত করে ফেলল। আর সারাক্ষণই লাদর চোখ তার দিকে তাকিয়ে আছে, সরল দৃষ্টিতে না শয়তানি দৃষ্টিতে তাও সে সঠিক বুঝতে পারেনি। এই অনুভূতিতে তার মাথাটা শীষের মতো ভারী হয়ে উঠল। কত রকমের চিন্তায় না তার মনের মধ্যে ভাসতে লাগলো। সন্তান মরে যাওয়াতে মারিয়া সানিনা খুশি হলো। এই সময় একটা সিগারেট পেলে হতো। উদ্ধার পেতে হলে বিশ্বাস থাকা চাই। সে বিশ্বাস কেমন করে আসবে তা সন্ন্যাসীরা জানে না, জানে প্রিন্সেস লিডিয়া ইভানভনা। আমার মাথাটা এত ভারী লাগছে কেন? কগনাক খেয়েছি বলে, না এইসব ভুতুড়ে কথা শুনে? এসব আজে বাজে কি সে পড়ছে? তার ইংরেজি উচ্চারণটা সুন্দর। লাদো বেজুব কেন? হঠাৎ অবলন্স্কির মনে হলো এতটা হাই উঠে তার চোয়াল ফাঁক হয়ে যাচ্ছে। হাইটা চাপা দেবার জন্য সে জুলফিতে হাত ঘষল, নড়ে চড়ে বসল, কিন্তু পর মুহূর্তেই বুঝতে পারল তার ঘুম আসছে, এখনই নাক ডাকবে। ঘুমিয়ে পড়েছেন? কাউন্টেস লিডিয়া ইভানভনার মুখের কথায় তার সম্বিত ফিরে এলো। সে ধরা পড়ে গেছে, এই ভয়ে অবলন্স্কি উঠে বসল, কিন্তু অচিরেই তার সে ভয় কেটে গেল। সে বুঝতে পারল ঘুমিয়ে পড়েছে কথাটা তাকে বলা হয়নি, বলা হয়েছে লাদোকে। ফরাসি লোকটিও তার মতোই ঘুমিয়ে পড়েছে। অবলন্স্কি জানে সে ঘুমিয়ে পড়লে এরা অসন্তুষ্ট হতো, কিন্তু ওর বেলায় এরা খুশি হয়েছে। বন্ধু আমার, লিডিয়া ইভানভনা অস্ফুট স্বরে বলল, যাতে কোনো রকম শব্দ না হয় সেজন্য গাউনের ভাঁজগুলোকে খুব সাবধানে ধরে নিয়ে সে উঠে দাঁড়ালো, আর উত্তেজনা বশে কারেনিনকে অ্যালেক্সি আলেকজান্দ্রাভিচ বলে না ডেকে বন্ধু আমার বলে। এই সময় পরিচারক ঘরে ঢুকলে সে বলল, শশ, কারোর সঙ্গে আমি দেখা করব না। ফরাসি লোকটি ঘুমিয়ে পড়েছে, অথবা চেয়ারে হেলান দিয়ে ঘুমের ভান করে পড়ে আছে। ভিজে হাতটা রেখেছে হাঁটুর উপরে। কারেনিন খুব সাবধানে তার কাছে গিয়ে লোকটির হাতের উপর হাত রাখল। অবলন্স্কিও উঠে পড়ল। লোকটি সত্যি ঘুমিয়ে আছে কিনা জানবার জন্য হাঁ করে তাকিয়ে রইল, একবার এর দিকে একবার ওর দিকে। না, সে ঘুমোয়নি। অবলন্স্কির মাথাটা আরো ভারী বোধ হতে লাগলো। চোখ না মেলেই ফরাসি লোকটি ফরাসি ভাষায় বিড়বিড় করে কি যেন বলে উঠল। কারেনিন ফরাসিতেই তার জবাব দিল। লোকটি আবার কি যেন বিড়বিড় করল। কারেনিন আবার জবাব দিল। অবলন্স্কি এটুকু অন্তত বুঝতে পারল যে লোকটি তাকেই ঘর থেকে চলে যেতে বলছে। লিডিয়া ইভানভনার কাছে কি চাইতে এসেছিল তা সে ভুলে গেল বোনের কাজের কথা। যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরটা থেকে পালাবার একটিমাত্র বাসনার তাড়নায় সে পা টিপে টিপে দরজার কাছে পৌঁছেই এক দৌড়ে একেবারে রাস্তায় গিয়ে পড়ল।
সে কেন প্লেগ আক্রান্ত বাড়ি থেকে পালাচ্ছে। একটা ভাড়াটে গাড়িতে চেপে মনের সমতা ফিরিয়ে আনবার জন্য কোচওয়ানের সঙ্গেই ঠাট্টা তামাশা শুরু করে দিল। সে ফরাসি থিয়েটারে গিয়ে পৌঁছলো একেবারে শেষ অঙ্কের সময়। সেখান থেকে শ্যাম্পেন খেতে ঢুকলো একটা তাতার সরাইখানায়। সারাক্ষণই তার যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো। সারাটা সন্ধ্যা সে যেন আর নিজের মধ্যেই ছিল না। পিওতর অবলন্সকি বাড়িতে ফিরে গিয়ে প্রিন্সেস বেটসের একটি চিঠি পেল। সে তাকে পরদিন যেতে বলেছে। চিঠিটা পড়া শেষ হতে না হতেই সিঁড়িতে ভারী পায়ের শব্দ শোনা গেল। অবলন্সকি বাইরে গিয়ে দেখতে পেল তার নবযুবক ভাই পিওতরকে। এত মদ টেনেছে সে সিঁড়ি দিয়ে উঠতেই পারছে না। স্তেবের গলা জড়িয়ে ধরে তার সঙ্গে কোনো রকমে ঘরে গিয়ে ঢুকলো। সন্ধ্যাটা কিভাবে কাটিয়েছে সেই গল্প বলতে বলতে সে ঘুমিয়ে পড়ল। অবলন্সকির মন মেজাজ ভালো নেই। এরকমটা তার বড় একটা হয় না। তার ঘুম এলো না। সব কথা মনে করে বিতৃষ্ণায় অন্তরটা ভরে গেল। পরদিন সে কারেনিনের কাছ থেকে স্পষ্ট জবাব পেল। আনাকে বিবাহ বিচ্ছেদের অনুমতি সে দেবে না। অবলন্সকির মনে হলো আসল বা নকল ভরের মধ্যে ফরাসি লোকটি তাদের যা বলেছিল তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবার সম্পর্কিত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে স্বামী ও স্ত্রীর মধ্যে হয় সম্পূর্ণ অমিল, আর না হয়তো ভালোবাসাপূর্ণ মিল থাকতে হবে। তাদের সম্পর্কের মধ্যে যখন দুটোর কোনোটাই থাকে না, থাকে শুধু অনিশ্চয়তা, সেখানেও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই নেওয়া যায় না। অনেক পরিবারে যে বছরের পর বছর স্বামী ও স্ত্রী দুজনের পক্ষে ঘৃণ্য অবস্থার মধ্যে বাস করে, তার একমাত্র কারণ তাদের মধ্যে পরিপূর্ণ মিল বা পরিপূর্ণ অমিল কোনোটাই থাকে না। যে সময় বসন্তকালীন রোদের মনোরম উষ্ণতার পরিবর্তে নেমে এলো গ্রীষ্মের উত্তাপ, যখন রাজপথের দুপাশের গাছের পাতা ধুলোয় ঢেকে গেছে, তখন ব্রন্সকি ও আনা দুজনের কাছেই মস্কোর গরম ও ধুলো অসহ্য হয়ে উঠল। তখনও যে তারা গ্রামে ফিরে না গিয়ে বিরক্তিকর মস্কোতেই বাস করতে লাগলো, তার একমাত্র কারণ তাদের মধ্যে তখন আর মনের মিল ছিল না। একদিন সন্ধ্যার দিকে আনা একাকী ব্রন্সকির পড়ার ঘরে পায়চারি করছিল। অবিবাহিতদের ডিনার থেকে কখন সে ফিরবে তার জন্যই অপেক্ষা করছিল। আগের দিন তাদের মধ্যে যে ঝগড়াটা হয়ে গেছে, হাঁটতে হাঁটতে মনে মনে সেই কথাটা নিয়েই নাড়াচাড়া করছিল। এরকম একটা নির্দোষ সাধারণ ব্যাপার নিয়ে যে একটা ঝগড়া হতে পারে, এটা যেন সে বিশ্বাসই করতে পারছিল না। অথচ তাই ঘটল। শুরু হয়েছিল মেয়েদের স্কুল নিয়ে ঠাট্টার ভিতর দিয়ে। ব্রন্সকি মনে করে মেয়েদের স্কুলের কোনো দরকার নেই, আর সে ছিল মেয়েদের স্কুলের পক্ষে। ব্রন্সকি সাধারণভাবে স্ত্রী শিক্ষাকে ঘৃণার চোখে দেখে। তার মতে হান্না নামের যে ইংরেজ মেয়েটিকে আনা আশ্রয় দিয়েছে, তার পদার্থবিদ্যার জ্ঞানের কোনো দরকারই থাকতে পারে না। তাতেই আনা বিরক্ত হয়ে ওঠে। সে মনে করল যে কাজ নিয়ে সে মেতে আছে তাকে হেয় করাই ব্রন্সকির উদ্দেশ্য। আর তাই সে ব্রন্সকির মুখের কথার মতো একটা জবাব দেবার কথা ভাবল। আমাকে ভালোবাসলে আমার প্রতি ও আমার ভাবনার প্রতি যে সম্মান তুমি দেখাতে, সেটা আমি তোমার কাছ থেকে আশা করি না, কিন্তু আমার কথাটাকে তুমি অন্তত একটু বিবেচনা করে তো দেখতে পারতে। ব্রন্সকি বিরক্তিতে লাল হয়ে একটা অশোভন মন্তব্য করে বসল। আমি স্বীকার করছি যে ওই মেয়েটার প্রতি তোমার একটা টান আমার ভালো লাগে না, কারণ সেটাকে আমি অস্বাভাবিক বলে মনে করি। এই হৃদয়হীন মন্তব্য আনার কাছে অসহ্য হয়ে উঠল। এটা খুবই দুঃখের কথা যে একমাত্র স্থূল বাস্তব জিনিসই তুমি বোঝো, শুধু সেটাই তোমার কাছে স্বাভাবিক বলে মনে হয়। এই কথা বলেই আনা ঘর থেকে চলে গেল। পরে যখন সন্ধ্যাবেলায় তাদের দেখা হলো, তখন কেউই এই ঝগড়ার কথা তুলল না, কিন্তু দুজনই বুঝলো সেই কথাটা শুধু চাপা দেওয়া আছে, কেউ ভোলেনি। সারাটা দিন ব্রন্সকি বাড়ি ছিল না। আনার খুবই একা লাগছিল। ঝগড়ার কথা মনে পড়ে তার এত খারাপ লাগছিল যে তার সব কিছু ভুলে যেতে ও ক্ষমা করতে ইচ্ছে হলো। একটা মিটমাট করে ফেলে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে ব্রন্সকিকে রেহাই দেবার ইচ্ছে পর্যন্ত হলো। সব দোষ আমার, আমি খিটখিটে ও অসম্ভব ঈর্ষাকাতর। ওর সঙ্গে মিটমাট করে আমরা গ্রামে চলে যাব, সেখানে অনেক শান্তিতে থাকব। আনা নিজের মনে এইসব ভাবতে লাগলো। অস্বাভাবিক। হঠাৎ কথাটা আনার মনে পড়ে গেল। কথাটার জন্য নয়, ব্রন্সকি যে তাকে আঘাত দেবার জন্যই কথাটা বলেছে, সেটাই তার আসল দুঃখ।
আমি জানি সে কি বলতে চেয়েছিল। সে বলতে চেয়েছিল নিজের সন্তানকে ভালো না বেসে অপরের সন্তানকে ভালোবাসাটা অস্বাভাবিক। সন্তানকে ভালোবাসার সে কি জানে? তার জন্যই যে সের্গেইকে ছেড়ে এসেছি। তাকে যে আমি কত ভালোবাসি তার সে কি বোঝে? শুধু আমাকে আঘাত দেবার জন্যই সেও কথা বলেছে। হ্যাঁ, সে অন্য নারীকে ভালোবাসে, এর আর কোনো অর্থ হয় না। কিন্তু সে যখন বুঝতে পারল যে এসব চিন্তার ফলে সে আবার সেই ঝগড়ার পথেই ফিরে যাচ্ছে, তখন সে ভয় পেল। এটা কি সত্যিই অসম্ভব? অবস্থার রাশ ধরে আবার কি নতুন করে শুরু করতে পারি না? ভ্রনস্কি তো সৎ, ন্যায়বান। আমাকে সে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। আর এখন তো যে কোনো দিন বিবাহ বিচ্ছেদ মঞ্জুর হয়ে যাবে। এর বেশি আর কি চাই? আমাকে শান্ত হতে হবে, বিশ্বস্ত হতে হবে, নিজেকে সংযত করতে হবে। হ্যাঁ, সে বাড়ি ফিরলে তাকে বলবো সব দোষ আমার, যদিও সত্যি আমি কোনো দোষ করিনি। তারপর এখান থেকে চলে যাব। কাজেই এসব কথা যাতে ভাবতে না হয় সেজন্য সে ঘন্টা বাজিয়ে দাসীকে ডাকলো। দেশে যাবার মতো করে জিনিসপত্র গুছিয়ে নেবার জন্য ট্রাঙ্কগুলো আনতে বলল। 10টায় ভ্রনস্কি বাড়ি ফিরল। তাকে অভ্যর্থনা করতে বেরিয়ে এসে আনা অপরাধীর মতো ভীরু চোখে তাকিয়ে বলল, এই যে, কেমন মজা করলে? যেমন হয়ে থাকে, ভ্রনস্কি জবাব দিল। আনার মুখের দিকে এক পলক তাকিয়ে এসে বুঝতে পারল আনার মেজাজ বেশ ভালোই আছে। হল ঘরের ট্রাঙ্কগুলো দেখিয়ে বলল, এসব কি দেখছি? খুব খুশির কথা। হ্যাঁ, আমাদের যেতেই হবে। আজ একটু বেড়াতে বেরিয়েছিলাম। এত ভালো লেগেছে যে গ্রামে ফিরে যেতে মন চাইছে। এখানে থাকার কোনো দরকার তো নেই। তোমার আছে কি? তেমন কিছু নেই, এখনই ফিরে আসছি, তারপরে কথা হবে। চা দিতে বলো। ভ্রনস্কি পড়ার ঘরে ঢুকলো। সে ফিরে এলে আনা তাকে জানালো কেমন করে সে সারাটা দিন কাটিয়েছে আর যাত্রার আয়োজন করেছে। কথাগুলো সে আগে থেকেই ভেবে রেখেছিল। সে বলল, কথাটা যেন দৈবাদেশের মতো আমার মনে উদয় হলো। বিবাহ বিচ্ছেদের জন্য এখানে বসে থাকবো কেন? গ্রামে গিয়ে অপেক্ষা করতেই বা ক্ষতি কি? এই অনিশ্চয়তার মধ্যে আর থাকতে পারছি না। বিবাহ বিচ্ছেদের আশায় থাকতে চায় না, সে বিষয়ে কোনো কথাও শুনতে চায় না। আমি স্থির করে ফেলেছি যে বিবাহ বিচ্ছেদ আর আমার জীবনকে বদলাতে পারবে না। ঠিক করিনি? আনার উত্তেজিত মুখের দিকে উদ্বেগের সঙ্গে তাকিয়ে ভ্রনস্কি বলল, হ্যাঁ, তা তো বটেই। একটু থেমে আনা প্রশ্ন করল, সময়টা কেমন কাটালে? আর কে কে ছিল? ভ্রনস্কি অতিথিদের নাম বলল। ডিনার তো খুবই উঁচু দরের, তাছাড়া নৌকোবিহার ছিল। ছিল আরো অনেক কিছুই যা তুমি পছন্দ করো। তবে একটা হাসির ব্যাপার ছাড়া তো মস্কোতে কোনো কিছুই চলে না। সেখানে একটি মহিলা ছিলেন, মনে হয় সুইডেনের রানীকে সাঁতার শেখান। তিনি তো কলাকৌশল প্রদর্শন করলেন। সে কি, তিনি সাঁতার কাটলেন? মুখ ভেঙচে আনা বলল, তাও আবার লাল পোশাক পরে, বুড়ি ধাড়ি। যাকগে, আমরা কখন রওনা হচ্ছি? সে প্রশ্নের জবাব না দিয়ে আনা শুধালো, কি অসম্ভব কথা! কোনো বিশেষ ভঙ্গিতে তিনি সাঁতার কেটেছেন কি? না, সেরকম বিশেষ কিছু না। তোমাকে তো বলেছি ব্যাপারটা অদ্ভুত। তা আমরা কখন যাচ্ছি? যেন একটা অপ্রীতিকর চিন্তাকে মন থেকে সরিয়ে দেবার চেষ্টাতেই আনা মাথা নাড়তে লাগলো। কখন যাচ্ছি? যত তাড়াতাড়ি হয় ততই ভালো। কালকের মধ্যে তো তৈরি হওয়া যাবে না, আগামী পরশু। ভালো, কিন্তু দাঁড়াও না, পরশু রবিবার আমি মামনির সঙ্গে দেখা করতে যাব, ভ্রনস্কি বলে উঠল। তার মুখে মামনি শব্দটা শোনা মাত্রই আনা এমন কঠিন সন্দেহের চোখে তার দিকে তাকালো যে ভ্রনস্কি অস্বস্তি বোধ করল। তার অস্বস্তিতে আনার সন্দেহ ঘনীভূত হলো। তার গাল লাল হয়ে উঠল। ভ্রনস্কির কাছ থেকে সে সরে গেল। তার চোখের সামনে ভেসে উঠল, না, এবার আর সুইডেনের রানীর সাঁতার শিক্ষিকা নয়, প্রিন্সেস সোরেকিনা। সেও গ্রামেই থাকে। প্রিন্সেস ব্রনস্কায়ার খুব কাছাকাছি। আনা জিজ্ঞাসা করল, তুমি কি আগামীকাল যেতে পারো? তোমাকে তো বলছি পারবো না। যে কাজের জন্য মামনির কাছে যেতে হবে, একটা ওয়ারেন্ট ও টাকা আনতে, সেটা কাল হবে না, ভ্রনস্কি জবাব দিল। তাই যদি হয় তো না গেলেই হলো। কিন্তু কেন তা বলছো? পরে আমি যাব না, হয় সোমবার নইলে নয়। কিন্তু কেন? ভ্রনস্কি সবিস্ময়ে জানতে চাইল। এ কথার কোনো অর্থ হয় না। তোমার কাছে এ কথার কোনো অর্থ না থাকতে পারে, কারণ আমার কথা তুমি ভাবোই না।
আমার জীবন বুঝতেই চাও না। একমাত্র হান্নাকে নিয়েই এখানে ছিলাম। তোমার কাছে সেটাও অস্বাভাবিক। কালে কি তুমি বলনি যে নিজের মেয়েকে আমি ভালোবাসি না, কিন্তু ইংরেজ মেয়েটিকে ভালোবাসার ভান করি, আর সেটাই অস্বাভাবিক? কোন ধরনের জীবন আমার পক্ষে এখানে স্বাভাবিক হতে পারে? মুহূর্তের জন্য সে যেন নিজেকে ফিরে পেল। যা করবে না বলে স্থির করেছিল তাই সে করতে চলেছে দেখে সে নিজেই ভয় পেয়ে গেল। কিন্তু সে যেন নিজেরই সর্বনাশ ডেকে আনছে, সেটা বুঝতে পেরেও সে থামতে পারল না। ভুলটা যে ভ্রন্স্কির সেটা দেখিয়ে দেবার ইচ্ছা সংবরণ করতে পারল না। নিজেকে ভ্রন্স্কির হাতে ছেড়ে দিতে পারল না। সেরকম কোনো কথা আমি বলিনি। আমি শুধু বলেছি, যেভাবে তুমি হঠাৎ মেয়েটার সঙ্গে জড়িয়ে পড়েছ তাতে আমার সয় নেই। অকপটতা নিয়ে তো খুব গর্ব করো, তাহলে সত্য কথা বলতে এত দ্বিধা কেন? উদ্যত ক্রোধকে দমন করে ভ্রন্স্কি শান্তভাবে বলল, আমি কখনো গর্ব করি না, মিথ্যাও বলি না। আমি খুবই দুঃখিত যে তুমি আমার মর্যাদা, যেখানে থাকা উচিত ছিল ভালোবাসার সেই ভাগটাকে পূর্ণ করবার জন্যই তো মর্যাদার অবতারণা। তুমি যদি এখন আমাকে ভালো না বাসো তো সে কথা বলে দেওয়াই ভালো। লাফিয়ে উঠে ভ্রন্স্কি চিৎকার করে বলল, না, এ যে অসহ্য হয়ে উঠেছে। আনার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে বলতে লাগলো, এভাবে আমার ধৈর্যের পরীক্ষা করছো কেন? সব কিছুর একটা সীমা আছে, মনে রেখো। ভ্রন্স্কির চোখে ঘৃণার স্পষ্ট প্রকাশ দেখে, বিশেষ করে তার নিষ্ঠুর ক্ষতিকর চোখের দিকে তাকিয়ে আনা সভয়ে বলে উঠল, তার মানে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই। বলতে গিয়েও সে থেমে গেল। পরে বলল, আমি জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছি, আমার কাছে তুমি কি চাও? আমি কি চাই? আমি শুধু চাই যে তুমি আমাকে ছেড়ে যাবে না। কিন্তু না, তাও আমি চাই না। সেটা তো পরের কথা। আমি চাই তোমার ভালোবাসা, অথচ সে ভালোবাসাই নেই। অন্য কথায় সব শেষ হয়ে গেছে। আনা দরজার দিকে এগিয়ে গেল। দাঁড়াও দাঁড়াও, ভ্রন্স্কি বলল। তার চোখ দুটি তখনও ভ্রুকুটি কুটিল। তবু আনাকে থামাবার জন্য সে তার হাতটা ধরল। গোলমালটা কিসের? আমি তো শুধু বলেছি যে আমাদের যাওয়াটা 3 দিন পিছিয়ে দিতে হবে, আর তার জবাবে তুমি বলছো আমি মিথ্যাবাদী, আমি অশ্রদ্ধেয়। হ্যাঁ, আমি আবার বলছি, যে লোক এই বলে আমাকে বকতে পারে যে আমার জন্য সর্বস্ব ত্যাগ করেছে, আগেকার কোনো ঝগড়ার জের টেনে সে বলল, সে তো অশ্রদ্ধেয়রও অধম, সে হৃদয়হীন। ওহ, সহ্যেরও একটা সীমা আছে। আনার হাতটা ছেড়ে দিয়ে ভ্রন্স্কি চেঁচিয়ে বলল। আনা নিজের মনেই বলল, ও আমাকে ঘৃণা করে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পিছনে না তাকিয়েই সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। তার পা কাঁপছে। নিজের ঘরে ঢুকে সে ভাবতে বসল, ও তো অন্য মেয়ে মানুষকে ভালোবাসে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি চাই ভালোবাসা, অথচ ভালোবাসা পায় না। অন্য কথায় সব শেষ হয়ে গেছে, আর তাই শেষ করে ফেলাই উচিত। কিন্তু কেমন করে? আয়নার সামনে হাতল চেয়ারে বসে সে নিজেকেই প্রশ্ন করল। সে ভাবতে লাগলো, কোথায় যাবে? যে মাসি তাকে বড় করেছিল তার কাছে, ডলির কাছে, না একাকী বিদেশে? পড়ার ঘরে একা একা ভ্রন্স্কি বা এখন কি করছে? এই ঝগড়াটাই কি শেষ কথা, না একটা মিটমিট হতে পারে? সেন্ট পিটার্সবুর্গের পুরনো বন্ধুরা তাকে কি বলবে, আর কারেনিনে বা কি ভাববে? তাদের বিচ্ছেদের এই সব পরিণতির কথাই সে ভাবতে লাগলো। কিন্তু মনের গভীরে আরও একটা অস্পষ্ট চিন্তা উকি দিলেও তার মুখোমুখি দাঁড়াতে সে সাহস পাচ্ছিল না। কারেনিনের কথা তার মনে হতেই প্রসবের পরে তার অসুখের কথা ও তখনকার মনোভাবের কথা তার মনে পড়ে গেল। কেন আমি মরলাম না, এটাই ছিল তার তখনকার মনের কথা ও ভাব। তার সহসা সেই অস্পষ্ট গভীর চিন্তাটা রূপ গ্রহণ করল। হ্যাঁ, এতেই তার সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, মৃত্যু। কারেনিন ও সের্গেইর যত লজ্জা, যত অপমান, আর আমার নিজের এই ভয়ঙ্কর অপমান, মৃত্যু এসে সব কিছু ধুয়ে মুছে দেবে। আমি যদি মরি তো ভ্রন্স্কি অনুতপ্ত হবে, দুঃখিত হবে, আমাকে ভালোবাসবে, আমার জন্য কষ্ট পাবে। নিজের প্রতি করুণার হাসিতে তার ঠোঁট দুটি জমাট হয়ে গেল। মৃত্যুর পরে কি ঘটবে তারই সুস্পষ্ট কল্পনায় অভিভূত হয়ে সে আঙুলের আংটিটা বারবার খুলতে ও পড়তে লাগলো। পায়ের শব্দে, ভ্রন্স্কির পায়ের শব্দে তার চিন্তার ঘোর কেটে গেল। তার দিকে নজর না দিয়ে সে হাতের আংটিটাই খুলতে লাগলো। আন্নার কাছে এগিয়ে এসে তার হাতটা ধরে ভ্রন্স্কি নরম গলায় বলল,
তুমি যদি চাও তো আমরা পরশুই যাব। আনা জবাব দিল না। কি হলো? ভ্রন্সকি শুধালো। সে তো তুমি ভালো করেই জানো, আনা বলল। তারপরেই মনের চাপ সহ্য করতে না পেরে সে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, চিরদিনেরই মতো। কালই আমি চলে যাব। আরও কিছু করব। আমি কি? একটা পতিতা মেয়ে মানুষ, তোমার গলার পাথর। তোমাকে কষ্ট দিতে চাই না। ওহ, আমি তা চাই না। তোমাকে মুক্তি দেব। তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসো অন্য কাউকে। ব্রন্সকি তাকে চুপ করতে বলল। কথা দিল যে তার ঈর্ষার এতটুকু কারণ নেই। তার প্রতি তার ভালোবাসা চলে যায়নি, কোনোদিন যাবে না। এখন সে তাকে আগের চাইতেও বেশি ভালোবাসে। আনার দুটি হাতে চুমু খেয়ে সে বলতে লাগলো, আনা, কেন তুমি এমন করে নিজেকে ও আমাকে কষ্ট দিচ্ছ? তার মুখটা মমতায় কোমল হয়ে উঠেছে। আনার মনে হলো তার গলার স্বর যেন অশ্রুসিক্ত। তার হাতের উপর বুঝি গড়িয়ে পড়ল অশ্রুর ফোঁটা। এইমাত্র যে চরম ঈর্ষায় সে কষ্ট পাচ্ছিল, তার জায়গায় দেখা দিল পরম আবেগময় মমতা। আনা ভ্রন্সকিকে জড়িয়ে ধরে তার মুখ, গলা ও হাত দুটিতে চুমোই ভরিয়ে দিল। মিটমাট পাকা হয়ে গেছে বুঝতে পেরে পরদিন খুব সকালে আনা যাত্রার তোড়জোড় শুরু করে দিল। যাওয়াটা সোমবারে হবে কি মঙ্গলবারে হবে সেটা সঠিক না জানলেও সে বেশ যত্ন সহকারে জিনিসপত্রগুলো গোছাতে লাগলো। একটা খোলা ট্রাঙ্কের সামনে দাঁড়িয়ে কি কি বাদ দেওয়া যায় তা ঠিক করছে। এমন সময় ভালোভাবে সাজ পোশাক পরে একটু আগে ভাগে ভ্রন্সকি এসে দাঁড়ালো। গাড়ি নিয়ে মামনির কাছে যাচ্ছি, যাতে ইয়েগ্রবের হাতে টাকাটা পাঠানো হয় তার ব্যবস্থা করতে। আমি কালই যেতে পারবো, ভ্রন্সকি বলল। আনা বেশ খোশ মেজাজেই ছিল, কিন্তু ভ্রন্সকি গাড়িতে চেপে গ্রামে যাচ্ছে মার সঙ্গে দেখা করতে, এই কথাটা যেন তার বুকে ছুরি বসিয়ে দিল। সে বলল, কিন্তু আমি তো এত তাড়াতাড়ি তৈরি হতে পারবো না। না, তুমি যেমনটি চেয়েছিলে তাই হোক। তুমি গিয়ে প্রাতরাশ খেয়ে নাও। এইসব বাজে বোঝা নামিয়েই আমি আসছি। আনুশকার হাতের কাপড়ের বোঝার উপর সে আরো কিছু চাপিয়ে দিল। আনা যখন খাবার ঘরে ঢুকলো, ভ্রন্সকি তখন শিক কাবাব খাচ্ছে। কফি সামনে নিয়ে বসে আনা বলল, বললে তুমি বিশ্বাস করবে না, এই ঘরগুলো আমার আর সহ্য হচ্ছে না। এর আসবাবপত্রও কি জঘন্য, কোনো বৈশিষ্ট্য নেই, প্রাণ নেই। এই ঘড়ি, এই পর্দা, আর সবার উপরে এই দেয়াল কাগজ, সব যেন একটা দুঃস্বপ্ন। কবে যে সেই স্বপ্নের দেশ বস্ত ভিজনস্কয়াতে যেতে পারবো। তুমি কি ঘোড়াগুলো পাঠিয়ে দিয়েছ? না, ঘোড়াগুলো আমাদের পরে যাবে। তুমি কি কোথাও যাবে নাকি? উইলসনের সঙ্গে দেখা করতে যাব ভেবেছিলাম। তাকে কিছু পোশাক দিতে হবে। তাহলে কালই যাচ্ছি তো? খুশির সঙ্গে প্রশ্নটা করেই হঠাৎ তার মুখে ভাব বদলে গেল। ভ্রন্সকির খানসামায় এসে টেলিগ্রামের একটা রসিদ চাইল। ভ্রন্সকির একটা টেলিগ্রাম আসবে, তাতে আপত্তি কিছু থাকতে পারে না, কিন্তু যেরকম সুরে সে বলল যে রসিদটা পড়ার ঘরেই আছে, আর যেরকম তাড়াতাড়ি সে অন্য একটা প্রসঙ্গ উত্থাপন করলো, তাতেই মনে হলো সে যেন আনার কাছ থেকে কিছু লুকিয়েছে। ভ্রন্সকি বলল, কালকের মধ্যেই আমি সব কাজ শেষ করে ফেলবো। তার কথায় কান না দিয়ে আনা জিজ্ঞাসা করল, কে টেলিগ্রাম করেছে? স্তেব, ভ্রন্সকি অনিচ্ছা ভরেই বলল। তাহলে আমাকে দেখাওনি কেন? আমার আর স্তেবের মধ্যে কি এমন গোপন থাকতে পারে? ভ্রন্সকি খানসামাকে ডেকে টেলিগ্রামটা আনতে বলল। তোমাকে দেখায়নি কারণ টেলিগ্রামটা করা স্তেবের একটা বাতিক। কিছু যখন স্থির হয়নি তখন টেলিগ্রামটা করার কি হলো? বিবাহ বিচ্ছেদের কথা বলছো? হ্যাঁ, সে জানিয়েছে এখনো পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। যে কোনো দিন চূড়ান্ত জবাব পাবে বলে আশা করছে। এই যে, নিজেই পড়ে দেখো। কাপা হাতে আনার টেলিগ্রামটি পড়ে নিল। পড়ে দেখলো ভ্রন্সকি যা বলেছে ঠিক তাই। একেবারে শেষে লিখেছে, আশা খুবই কম, তবে আমি স্বর্গমর্ত এক করে ছাড়ব। লাল হয়ে উঠে আনা বলল, কাল রাতেই তো বলেছি বিবাহ বিচ্ছেদ কবে পাবো, একেবারেই পাবো কিনা আমার কাছে সবই সমান। তাই আমার কাছে এটা লুকিয়ে রাখার কোনো দরকার ছিল না। আনা ভাবল, অন্য মেয়ে মানুষের সঙ্গে ভ্রন্সকির যে পত্রালাপ চলে সেগুলো তো সে এই একইভাবে লুকিয়ে রাখতে পারে, এবং হয়তো তাই রাখে। ভ্রন্সকি বলল, ইয়াসভিন ও ভৈতভ আজ সকালে এখানে আসতে পারে। মনে হচ্ছে পেটসভের কাছ থেকে ইয়াসভিন সবটাই জিতে নিয়েছে, প্রায় 60,000-এর মতো।
ভ্রনস্কি এভাবে প্রসঙ্গ পাল্টানোতে বিরক্ত হয়ে আনা বলল, এ বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে আমার কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। এ কথা তুমি ভাবলে কেমন করে? আমি তো বলেই দিয়েছি, এ নিয়ে আমি আর মোটেই ভাবতে চাই না। আর আমার ইচ্ছা যে তুমিও আর এ ব্যাপারে কোনো রকম আগ্রহ দেখাবে না। সব কিছু পরিষ্কার করে ফেলতে চাই বলেই আমার এ ব্যাপারে আগ্রহ, সে বলল। কথাগুলোর জন্য নয়, যেরকম ঠান্ডা গলায় সে কথাগুলো বলল তাতেই আরও বিরক্ত হয়ে আনা বলল, কথায় তো কোনো কিছু পরিষ্কার হয় না, পরিষ্কার হয় ভালোবাসায়। এ ব্যাপারে তোমার মাথা ব্যথা কেন? মুখটা বেঁকিয়ে ভ্রনস্কি নিজের মনে বলল, হায় ভগবান, আবার ভালোবাসার কথা। সে বলল, মাথা ব্যথা কেন তা তুমি জানো, তোমার জন্য, আর যে সন্তান আসবে তাদের জন্য। আর সন্তান আসবে না, খুবই দুঃখের কথা, ভ্রনস্কি বলল। সে যে তোমার জন্য, কথাটাও বলেছে সেটা সম্পূর্ণ ভুলে গিয়ে অথবা শুনতে না পেয়ে আনা বলল, সন্তানের জন্যই তুমি এটা চাও? কিন্তু আমার কি হবে? কিন্তু আমি তো বলেছি তোমার জন্যও এটা চাই, তোমার জন্যই বেশি করে চাই। ব্যথায় মুখ বিকৃত করে ভ্রনস্কি কথাটা আবার বলল, কারণ আমি ভালো করেই বুঝি যে তোমার অনিশ্চয় অবস্থার জন্যই তুমি এত বেশি খিটখিটে হয়ে উঠেছ। তার কথায় কান দেওয়ার পরিবর্তে তার দুটি পরিহাস মুখর চোখের ভিতর দিয়ে যে নির্বিকার হৃদয়হীন বিচারককে দেখা যাচ্ছে তার দিকে সব হয়ে তাকিয়ে আনা ভাবল, এবার ওর মুখোশটা খুলে পড়েছে বলেই আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ও আমাকে কত ঘৃণা করে। আনা বলল, সেটা কারণ নয়। আমি যে সম্পূর্ণ তোমার হাতের মুঠোয় আছি সেটা কেমন করে আমার এই তথাকথিত খিটমিটের কারণ হতে পারে তা তো আমি বুঝতে পারি না। সে বিষয়ে কি কোনো অনিশ্চয়তা আছে? বরং ঠিক উল্টো। ভ্রনস্কি বাধা দিয়ে বলল, আমি সম্পূর্ণ স্বাধীন। তোমার এই কল্পনার মধ্যেই যে রয়েছে সব অনিশ্চয়তা, সেটা তুমি বুঝতে চাও না বলেই তো আমার দুঃখ। সে বিষয়ে তুমি সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারো। এই কথা বলে আনা আবার কফিতে চুমুক দিতে লাগলো। কোড়ে আঙুলটা বাড়িয়ে সে কাপটা মুখে তুলল। কয়েক চুমুক খেয়ে ভ্রনস্কির মুখের দিকে তাকিয়ে দেখল, তার হাত, তার ভঙ্গি, তার ঠোঁটের শব্দ, সব কিছুর প্রতি যেন ভ্রনস্কির বিরক্তি ফুটে উঠছে। কাপা হাতে কাপটা নামিয়ে রেখে সে বলল, তোমার মা কি ভাবছেন আর কেমন করে তোমার জন্য বউ খুঁজছেন সেই সবই আমার কাছে সমান। কিন্তু সে বিষয়ে কথা বলতে তো আমরা বসিনি। হ্যাঁ, সে বিষয় আছে। আর তোমাকেই বেশ জোরের সঙ্গে জানাচ্ছি, এই হৃদয়হীনা স্ত্রীলোককে নিয়ে আমার কোনো আগ্রহ নেই। তা তিনি বৃদ্ধাই হন আর যুবতীই হন, তোমার মাই হন আর যেই হন, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আনা, আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার মায়ের সম্পর্কে এরকম শ্রদ্ধাহীন কথা তুমি বলবে না। যে নারীর হৃদয় তাকে বলে দেয় না কিসে তার ছেলের সুখ ও সম্মান, তার কোনো হৃদয় থাকতে পারে না। গলা চড়িয়ে আনার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে ভ্রনস্কি বলল, আমি আবার অনুরোধ করছি, যে মাকে আমি শ্রদ্ধা করি তার সম্পর্কে অশ্রদ্ধার কথা বলো না। আনা জবাব দিল না। এক দৃষ্টিতে ভ্রনস্কির দিকে, তার মুখ ও হাতের দিকে তাকিয়ে রইল। আগের দিন রাতে তাদের মিটমাট ও তার আদর করার দৃশ্যটা আনার চোখের সামনে স্পষ্ট হয়ে ভেসে উঠল। ভাবল, এইভাবেই সে অন্য নারীকেও আদর করে থাকে, আর তাই সে চায়। ঘৃণার দৃষ্টিতে ভ্রনস্কির দিকে তাকিয়ে এসে বলল, তোমার মাকে তুমি ভালোবাসো না, এসবই ফাঁকা বুলি, শুধুই বুলি আর বুলি। এই যদি অবস্থা হয় তাহলে তো আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছতেই হবে। আর আমি মনস্থির করে ফেলেছি। এ কথা বলেই আনা চলে যাচ্ছিল। এমন সময় ইয়াসভিন ঘরে ঢুকল। আনাও তার সঙ্গে কথা বলে যেখানে ছিল সেখানেই থেকে গেল। মনের মধ্যে তখনও ঝড় বয়ে চলেছে। এমন একটা বিরাট পরিবর্তনের একেবারে তীরে এসে সে দাঁড়িয়েছে, যার ফল হবে অতীব ভয়াবহ। আর আজ হোক কাল হোক এই মানুষটিও সব কিছুই জানতে পারবে। তাহলে এই মুহূর্তে কেন আনা নিজের মুখে একটা মুখোশ এঁটে রইল তা সে নিজেই বলতে পারে না। কিন্তু ভিতরের ঝড়কে চাপা দিয়ে সে বসে পড়ল আর ইয়াসভিনের সঙ্গে কথা বলতে লাগলো। আচ্ছা, আপনার ব্যাপার কেমন চলছে? যা ধারকর্জ হয়েছিল তা ফিরে পেয়েছেন কি? আমার অবস্থা একরকম চলছে, সব কিছু পাবার আশা কম। বুধবারেই আমি চলে যাচ্ছি। আপনারা কবে যাচ্ছেন? তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল, সেটা অনুমান করে ইয়াসভিন ভুরু কুঁচকে ভ্রনস্কির দিকে তাকালো। ভ্রনস্কি বলল, মনে হচ্ছে পরশুদিন। মনস্থির করতে তোমাদের অনেক দিন লাগলো।
আনা এমনভাবে সরাসরি ভ্রন্সকির দিকে তাকালো যাতে স্পষ্ট হয়ে উঠল যে মিটমাটের কোনো আশাই সে পোষণ করে না। মুখে বলল, এবার সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, বেচারি ফিটসপের জন্য আপনার দুঃখ হয় না? আমি দুঃখিত কিনা সে প্রশ্ন কখনো আমি নিজেকে করি না, আনা আর্কাদিভনা। কি জানেন, আমার ভাগ্যটাই থাকে এইখানে। পকেটটা চাপড়ে ইয়াসমিন বলল, আজ আমি ধনী, রাতে আবার ক্লাবে যাব এবং হয়তো আবার ভিখারি হয়ে ফিরব। যেই আমার সঙ্গে খেলে সেই চাই আমার শার্টটা পর্যন্ত খুলে নিতে, আর আমিও চাই তার শার্ট খুলে দিতে। এইভাবে চলে আর কি, আর সেটাই তো মজা। আনা বলল, কিন্তু আপনি যদি বিয়ে করতেন তাহলে আপনার স্ত্রী কি ভাবত? ইয়াসমিন হেসে উঠল, মনে হয় সেই জন্যই আমি বিয়ে করিনি, আর করবার আশাও নেই। আর সেবার হেলসিংফোর্সে কি হয়েছিল? আনার দিকে তাকিয়ে ভ্রন্সকে আলোচনায় যোগ দিল। আনা নিরুত্তাপ কঠিন চোখে তার দিকে তাকালো, যেন বলতে চাইল, কিছুই ভুলি না, সব যেমন ছিল তেমনই থাকে। আনা ইয়াসমিনকে বলল, আপনি প্রেমে পড়েছিলেন, এটাও কি সম্ভব? হ্যাঁ ভগবান, কতবার! কিন্তু ব্যাপারটা অনেকটা এরকম। অন্যরা তাসের টেবিলে বসে, অভিসারের সময় হলেই উঠে পড়বার জন্য তৈরি হয়, আর আমি ভালোবাসার খেলা খেলতে রাজি আছি ঠিক সন্ধেবেলা তাস খেলা শুরু হবার আগ পর্যন্ত। সেইভাবেই আমি সব ব্যবস্থা করে নিই। সেরকম ব্যাপারের কথা আমি বলছি না, আমি বলছি আসল। আনা হেলসিংফোর্সের কথা বলতে চেয়েছিল, কিন্তু ভ্রন্সকির মুখের কথার পুনরাবৃত্তি করতে তার ঘৃণা হলো। ভ্রন্সকির কাছ থেকে ঘোড়ার বাচ্চা কিনবার জন্য বৈতব এসে হাজির হলো। আনা উঠে ঘর থেকে চলে গেল। যাবার আগে ভ্রন্সকি আনার ঘরে গেল। ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে আনা ফরাসিতে জিজ্ঞাসা করলো, তুমি কি চাও? গ্যাম্বিটোর সার্টিফিকেটটা, ওটাকে বেচে দিলাম। বেরিয়ে যেতে যেতে ভ্রন্সকির মনে হলো আনা বুঝি কিছু বলল, বেচারির জন্য তার সহানুভূতি হলো। কিছু বললে আনা? সে শুধালো। কিছু না। একই শান্ত নিরুত্তাপ গলায় আনা জবাব দিল। কিছু যদি না হয় তো ভালো কথা, ভ্রন্সকি নিজেকে বলল। নিস্পৃহ মনে সেও ঘর থেকে বেরিয়ে গেল। যেতে যেতে আয়নায় আনার মুখটা দেখতে পেল। মুখখানা বিবর্ণ, ঠোঁট দুটি কাঁপছে। মনে হলো একটু থেমে দুটো সান্ত্বনার কথা বলে, কিন্তু কি বলবে স্থির করবার আগেই পা দুটো তাকে বাইরে নিয়ে গেল। সারাটা দিন বাইরে কাটিয়ে একটু রাত করে সে যখন বাড়ি ফিরল তখন দাসী জানালো, আনা আর্কেদিয়াভনার মাথা ধরেছে, বলেছে ভ্রন্সকি যেন তার কাছে না যায়। ঝগড়া হয়েছে অথচ মিটমাট হয়নি। এভাবে আগে এর কখনো একটা দিনও কাটেনি, এই প্রথম। আর এটা ঠিক ঝগড়া নয়, তাদের ভালোবাসাও ঠান্ডা হয়ে এসেছে, এটা তারই খোলাখুলি স্বীকৃতি। তা না হলে সার্টিফিকেটটা নিয়ে ঘরে ঢুকে সে ওভাবে আনার দিকে তাকাবে কেন? দেখলো তার বুকটা ভেঙে গেছে, তবু নির্বিকার, উদাসীন, মুখে পাশ কাটিয়ে চলে গেল কেমন করে। তার ভালোবাসায় যে ভাটা পড়েছে তাই নয়, সে তাকে ঘৃণা করে, কারণ সে ভালোবাসে অন্য নারীকে। যেসব নিষ্ঠুর কথা ভ্রন্সকি উচ্চারণ করেছে সেগুলো মনে হতেই সে আরও যেসব কথা বলতে চেয়েছিল বা বলতে পারত সেসব কল্পনা করে সে আরও বেশি রেগে গেল। সে বলতে পারত, আমি তোমাকে ধরে রাখিনি, তোমার যেখানে খুশি চলে যেতে পারো। আমার তো ধারণা স্বামীর কাছে ফিরে যেতে চাও বলেই তুমি তার কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চাওনি। বেশ তো, চলে যাও। তোমার যদি টাকার দরকার হয় টাকা আমি দেব। তোমার কত রুবল চাই? একটা পশু চরিত্রের লোক যত রকম হৃদয়হীন কথা বলতে পারে, কল্পনায় সেসব কথা আনা ভ্রন্সকির মুখ দিয়ে বলালো। আর সে যেন সত্যি সত্যি কথাগুলো বলেছে, এমনিভাবে তাকে ক্ষমা করবে না বলে স্থির করলো। তারপর নিজেকেই প্রশ্ন করলো, আর গতকালই কি এই ন্যায়বান সম্মানিত লোকটি আমাকে বলেনি যে সে আমাকে ভালোবাসে? বারবার সে কি আমাকে হতাশার মধ্যে ঠেলে দেয়নি? উইলসনের সঙ্গে দেখা করার 2 ঘন্টা বাদ দিয়ে বাকি সারাটা দিন আনা বসে বসে ভাবতে লাগলো, সব কি শেষ হয়ে গেছে, নাকি এখনও মিটমাটের আশা আছে? সে কি এখনই চলে যাবে, নাকি আর একবার তার সঙ্গে দেখা করবার জন্য অপেক্ষা করবে? সারাদিন আনা ভ্রন্সকির জন্য অপেক্ষা করলো। তারপর সন্ধ্যা হলে নিজের ঘরে যাবার আগে দাসীকে জানালো যে তার মাথা ধরেছে, আর মনে মনে একটা বিকল্প পরিকল্পনা গড়ে তুলল। দাসীর কথা শুনেও সে যদি আমার কাছে আসে তাহলে বুঝবো সে আমাকে এখনো ভালোবাসে, যদি না আসে তাহলে বুঝবো যে সব শেষ হয়ে গেছে। তখন আমি কি করব তাও আমি জানি। সন্ধ্যার পরে আনা শুনতে পেল ভ্রন্সকির গাড়ি এসে দরজায় দাঁড়ালো। দরজায় ঘন্টার শব্দ।
তার পায়ের শব্দ, দাসীর সঙ্গে কথা, সবই সে শুনতে পেল। দাসীর কথায় বিশ্বাস করে ভ্রনস্কি আর কিছু না জিজ্ঞাসা করেই নিজের ঘরে চলে গেল। অন্য কথায় সবই শেষ হয়ে গেল। আর আনার চোখের সামনে অত্যন্ত স্পষ্ট হয়ে দেখা দিল মৃত্যুর চিন্তা। তার প্রতি ভ্রনস্কির ভালোবাসাকে ফিরিয়ে আনবার, ভ্রনস্কিকে শাস্তি দেবার, তার ভিতরকার শয়তানি বুদ্ধি ভ্রনস্কির বিরুদ্ধে যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তাতে জয়ী হবার একমাত্র পথ মৃত্যু। তারা ভিজেনাস্কয়াতে যাচ্ছে কিনা, বিবাহ বিচ্ছেদের অনুমতি পাচ্ছে কিনা, তার তাতে কিছুই আসে যায় না। এখন একমাত্র কথা, প্রতিশোধ নিতে হবে। আফিমের স্বাভাবিক মাত্রা ঢেলে নেবার পরে তার মনে হলো পুরো বোতলটা খেলেই তার মৃত্যু হবে। ব্যাপারটা তার কাছে এতই সরল ও সহজ মনে হলো যে সে আবার ভাবতে শুরু করলো ভ্রনস্কি কত কষ্ট পাবে, কত অনুতাপ করবে, তার স্মৃতিকে পুজো করবে। কিন্তু হায়, তখন তো অনেক দেরি হয়ে যাবে। বিছানায় শুয়ে চোখ বড় বড় করে সে নকশা কাটা সিলিংয়ের দিকে তাকালো। ফুরিয়ে আসা মোমবাতির আলো পড়েছে, পর্দায় ছায়া পড়ে একটা জায়গা অন্ধকার দেখাচ্ছে। সে যখন থাকবে না ভ্রনস্কির কাছে, সে তখন স্মৃতিমাত্র হয়ে যাবে। তখন তার মনের ভাবটা কি হবে সেটা যেন সে স্পষ্ট দেখতে পেল। ভ্রনস্কি বলবে, এমন নিষ্ঠুর কথা আমি বলতাম কেমন করে? তাকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে এলাম কেমন করে? আজ সে তো নেই, চিরকালের মতো আমাদের ছেড়ে গেছে। সে গেছে ওখানে যেখানে। সহসা পর্দার ছায়াটা কেঁপে উঠল, সারা কার্নিশ, সারা সিলিং জুড়ে ছড়িয়ে পড়ল। চারদিক থেকে আরো অনেক ছায়া এসে তার সঙ্গে মিশল। মুহূর্তের জন্য তারা সরে গেল, আবার এলো, কাঁপতে কাঁপতে মিশে গেল। আর পর মুহূর্তেই সব অন্ধকারে ডুবে গেল। মৃত্যু নিজের মনেই বলে উঠল। হঠাৎ এত তীব্র ভয় তাকে পেয়ে বসলো যে কিছুক্ষণ সে বুঝতেই পারল না কোথায় আছে। বেশ কিছুক্ষণ কাপা হাতে দেশলাইটা খুঁজে নিয়ে নিভে যাওয়া মোমবাতিটার পরিবর্তে আর একটা মোমবাতিও জ্বালাতে পারল না। না না, মৃত্যু নয়, অন্য যাই হোক, আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। যা ঘটেছে তা থাকবে না। সে বুঝতে পারল জীবনকে ফিরে পাবার আনন্দে তার দুই গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়েছে। আর ভয়ের হাত থেকে বাঁচবার জন্য সে পড়ার ঘরে স্বামীর কাছে ছুটে গেল। পড়ার ঘরে ভ্রনস্কি অঘরে ঘুমোচ্ছে। তার কাছে গিয়ে মাথার কাছে মোমবাতিটা ধরে আনা তার দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত লোকটিকে দেখে আনার মন তার প্রতি ভালোবাসায় এতই উদ্বেল হয়ে উঠল যে তার চোখের জল বাধা মানল না। কিন্তু আনা জানে জেগে উঠলেই ভ্রনস্কি তার দিকে সেই ঠান্ডা চোখে তাকিয়ে বলবে যে সে যা করেছে ঠিকই করেছে, আর তাকে ভালোবাসার কথা বলবার আগেই আনাকে প্রমাণ করতে হবে যে সে ঠিক করেনি। তাই ভ্রনস্কিকে না জাগিয়ে আনা তার ঘরেই ফিরে গেল আর একমাত্র আফিম খেয়ে আধ ঘুমে তলিয়ে গেল। কিন্তু সবটা চৈতন্য হারালো না। সকালের দিকে সে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখল। ভ্রনস্কির সঙ্গে ঘনিষ্ঠতা হবার আগেও বেশ কয়েকবার এই একই দুঃস্বপ্ন সে দেখেছে। দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। মোটা দাড়িওয়ালা একটা বুড়ো তার উপর ঝুঁকে কিছুটা লোহা হাতে নিয়ে ফরাসিতে বিড়বিড় করে অর্থহীন কী সব যেন বলছে, অথচ তার দিকে তাকিয়েও দেখছে না। আনার ঘুম ভেঙে গেল, সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। জেগে উঠতেই আগের দিনের স্মৃতিগুলো যেন কুয়াশার ভিতর দিয়ে তার সামনে এসে দেখা দিল। একটা ঝগড়া হয়েছিল, এরকম তো আগেও হয়েছে। আমি বলেছিলাম মাথা ধরেছে, আর সেও আমার কাছে আসেনি। কাল আমরা চলে যাচ্ছি, তার সঙ্গে দেখা করে যাত্রার জন্য তৈরি হতে হবে। ভ্রনস্কি তখনও পড়ার ঘরে আছে শুনে সে তার কাছেই চলল। বসবার ঘরের ভিতর দিয়ে যাবার সময় সে শুনতে পেল একটা গাড়ি ফটকে এসে থামল। জানালা দিয়ে দেখল টুপি মাথায় একটি যুবতী গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে তার পরিচারকটিকে কি যেন বলছে। পরিচারকটি তখন দরজার ঘন্টা বাজাচ্ছে। হলে কিছু কথাবার্তা হলো। কে যেন সিঁড়ি বেয়ে উঠে এলো। বসবার ঘরের বাইরে ভ্রনস্কির পায়ের শব্দ শোনা গেল। তারপরেই ভ্রনস্কি সিঁড়ি দিয়ে ছুটে নেমে গেল। আর আনাও আবার জানালার কাছে গেল। ওই তো ভ্রনস্কি যাচ্ছে, মাথায় টুপি নেই। সিঁড়ি বেয়ে সে গাড়িটার কাছে গেল। যুবতীটি তার হাতে একটা খাম দিল। ভ্রনস্কি হেসে কি যেন বলল। গাড়িটা চলে গেল। ভ্রনস্কি দ্রুত সিঁড়ি বেয়ে উঠে গেল। হঠাৎ আনার মনের উপর থেকে কুয়াশার পর্দাটা সরে গেল। কালকের অনুভূতিগুলো অধিকতর বেদনার সঙ্গে তার বুকের উপর চেপে বসল।
এখন সে কিছুতেই বুঝতে পারল না গত কয়েকদিন যাবৎ এ বাড়িতে ভ্রন্সকির সঙ্গে বাস করবার মতো এত হেয় সে নিজেকে করল কেমন করে। নিজের সংকল্পের কথা ভ্রন্সকিকে জানাবার জন্য সে তার পড়ার ঘরে গেল। আনার মুখের ক্রুদ্ধ ও গম্ভীর ভাবকে দেখবার বা বুঝবার কোনো চেষ্টা না করে ভ্রন্সকি সহজ গলায় বলল, প্রিন্সেস সরকিনা ও তার মেয়ে এসেছিল। এখানে থেমে মামনির দেওয়ার টাকা ও কাগজপত্রগুলো দিয়ে গেল। কাল সেগুলো পায়নি। তোমার মাথা ধরাটা কেমন আছে? ভালো বোধ করছো তো? ঘরের মাঝখানে দাঁড়িয়ে আনা নীরবে এক দৃষ্টিতে ভ্রন্সকির দিকে তাকিয়েছিল। ভ্রন্সকিও তার দিকে তাকালো, ভ্রু কুচকালো, তারপর চিঠিটা পড়তে লাগলো। আনাও মুখ ঘুরিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। ভ্রন্সকি তাকে ডেকে ফেরাতে পারত, কিন্তু আনা দরজা পর্যন্ত চলে গেলেও সে কোনো কথা বলল না। তার হাতের পাতা উল্টানোর খসখস শব্দ ছাড়া আর কোনো কিছুই শোনা গেল না। আনা দরজাটা প্রায় পেরিয়ে যাবে, তখন ভ্রন্সকি বলল, আরে ভালো কথা, আমরা কালে যাচ্ছি, সেটা তো একেবারে পাক্কা নাকি? তুমি যাচ্ছ, আমি না। আনা ঘুরে দাঁড়িয়ে বলল। আনা, এভাবে আমরা চলতে পারি না। তুমি পারো, কিন্তু আমি পারি না। আনা আবার একই কথা বলল। অসহ্য হয়ে উঠেছে। তুমি, এর জন্য তোমাকে অনুতাপ করতে হবে, বলেই আনা চলে গেল। কথাগুলো বলবার সময় আনার চোখে যে হতাশা ফুটে উঠেছিল তা দেখে ভয় পেয়ে ভ্রন্সকি লাফিয়ে উঠল। ছুটে তাকে ধরতে যাবার উপক্রম করেও কি ভেবে আবার বসে পড়ল। মুখটা বিকৃত করে দাঁতে দাঁত ঘষল। আনার রুচিহীন ভয় দেখানোতে সে আরো বেপরোয়া হয়ে উঠল। ভাবল, আমি তো সব রকম চেষ্টা করেছি, একটি মাত্র পথই খোলা আছে, কোনো রকম নজর না দেওয়া। তারপর শহরে যাবার জন্য এবং ওয়ারেন্টে মাকে দিয়ে সই করাতে তার কাছে যাবার জন্য তৈরি হতে লাগলো। পড়ার ঘরে ও খাবার ঘরে ভ্রন্সকির পায়ের শব্দ আনা শুনতে পেল। বসবার ঘরের বাইরে এসে দাঁড়িয়েও সে আনার কাছে গেল না, শুধু হুকুম জানিয়ে গেল। তার অনুপস্থিতিতে ভৈতব এলে যেন ঘোড়ার বাচ্চাটাকে তাকে দিয়ে দেওয়া হয়। তারপরই আনা শুনতে পেল গাড়িটা এলো, সদর দরজাটা খুলল, ভ্রন্সকি বেরিয়ে গেল। ইতোমধ্যে ভ্রন্সকি আবার ফিরে এলো। কে যেন সিঁড়ি বেয়ে ছুটে উপরে গেল, তার খানসামা ফেলে যাওয়া দস্তানা জোড়া নিতে এসেছিল। জানালায় গিয়ে আনা দেখলো দস্তানা জোড়া নিয়ে ভ্রন্সকি কোচোয়ানের পিঠে হাত দিয়ে কি যেন বলল। জানালার দিকে মুখ না তুলে সে গাড়িতে উঠে পায়ের উপর পা তুলে তার স্বাভাবিক ভঙ্গিতে বসে একটা দস্তানা পড়তে লাগলো। গাড়িটা মোড় ঘুরে অদৃশ্য হয়ে গেল। ধন্যবাদ সকলকে আজকের পর্বটা শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব। আগের 38টি পর্বের অডিও বুক লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।